এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। একটি রাস্তার মাঝখানে গিয়েছিল, আর এখন সে সেই পানিতেই একদম নাজেহাল অবস্থা। আদিরা কিছু বুঝে ওঠার আগে কিছুটা সামনে একটা বাইক ধুম করে উল্টে যায়। বাইকের লোকটা ছিটকে রাস্তায় পড়েছে। বাইক অ্যাক্সিডেন্ট দেখে আদিরা তার রাগ দুঃখ ভুলে তাড়াতাড়ি করে উঠে সেই বাইকটার কাছে যায়। গিয়ে দেখে একটা লোক হেলমেট পরা অবস্থায় রাস্তার মধ্যে পড়ে হাত ধরে কাতরাচ্ছে। আশেপাশে ৩-৪ জন লোক বাইক অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে জড়ো হয়েছে। একজন বলছে, এই মাইয়া, তুমি রাস্তাঘাটে দেখে চলতে পারো না? রাস্তার মাঝখানে কেন আইছো? আমারে বাসাইতে গিয়া পোলাটার অ্যাক্সিডেন্ট হইলো। আরেকজন বলছে, বাইক থাকলে যেন মানুষ আসমানে উড়ে, দিক বেদিক তাকায় না, দেয় টান। আদিরা দুজনের কথাই শুনে কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনার বিশ্লেষণ করছে, কিন্তু কেউ ছেলেটাকে ধরে উঠাচ্ছে না। অগত্যা আদিরা ছেলেটার হাত ধরে উঠাতে চাইলে ছেলেটা ঝাড়া দিয়ে আদিরার হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে উঠে বসে বাম হাত দিয়ে কোনো মতে মাথার হেলমেটটা খুলে আদিরের দিকে রাগত দৃষ্টিতে তাকায়। ছেলেটা হেলমেট খুলতেই আদিরা ছেলেটাকে চিনতে পারে। এই যে তার ভার্সিটির সিনিয়র মার্শাদ ইশরাক, যাকে কিনা পুরো ভার্সিটি চিনে। চিনবেই বা না কেন, সে তো ভিপি পদের প্রার্থী, আর পুরো ভার্সিটির সবাই মার্শাদকেই নতুন ভিপি হিসেবে চায়। তার উপর মেয়েরা তো। কিন্তু আদিরা ওনাকে ভয় পায়। সে এখন ভয়ে 2 পা পিছিয়ে গেল। মার্শাদ আদিরাকে দেখে রাগে কটমটিয়ে বলে ওঠে, এই তোমার সমস্যা কি? চোখ কি হাতে নিয়ে হাঁটো? আদিরা ভয় পেয়ে মাথা নিচু করে ডান হাতের নখ দিয়ে বাম হাতের নখ খুঁড়ছে। মার্শাদের প্রশ্নে ভয়ে কেঁপে উঠে চুপ করে থাকে। মার্শাদের হাঁটুর কাছে জিন্স ছিঁড়ে হাঁটু চলে গেছে, তবে পায়ের থেকে বেশি ব্যথা পেয়েছে ডান হাতে। আদিরাকে ধাক্কা দিয়ে সরাতে গিয়েই বেকায় দেয়। আশেপাশের লোকজন মার্শাদের বাইকটা সোজা করে উঠায়। মার্শাদ বাইকের উপর হেলমেটটা রেখে খোঁড়াতে খোঁড়াতে আদিরার কাছে এলো। আদিরা দৃষ্টি নিচু রেখে এদিক ওদিক তাকাচ্ছে। মার্শাদ দুষ্ট স্বরে বলল, রাস্তার মধ্যে হাঁটার সময় চোখ কান কি আসমানে তুলে হাঁটো? আমি যে 2বার হর্ন দিলাম শুনেছিলে? রাস্তার মাঝখানে কেন এসেছো? আদিরা দৃষ্টি এদিক ওদিক ঘোরাতে গিয়ে মার্শাদের হাঁটুর দিকে নজর যায়। আদিরা দেখে সেখানে রক্ত জমাট বেঁধে আছে। আদিরা সেখানে হাত দিতে নিলে মার্শাদ বাম হাতে আদিরার হাত ধরে ফেলে আর বলে, কি হয়েছে? তুমি আমার কথার জবাব দিচ্ছ না কেন? এখন কি চোখ কানের সাথে সাথে মুখের জবানটাও খুইয়ে বসেছো? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আসলে মানে এই তোমার সমস্যা কি? তোমার মুখে কথা ফোটে না? আসলে মানে এগুলা কি? আদিরা নিচু স্বরে বলল, ভাইয়া রাস্তার ধারে পানি তো, তার জন্য আমি পানির থেকে বাঁচতে মাঝখানে চলে এসেছি। হ্যালো সবাই, মোস্টবিটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইজ ট্রাই ইট আউট। ট্রাস্ট মি, এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোস্টবিটে সবার জন্য কিছু না কিছু আছে। মোস্টবিটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথডসের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন অ্যাভেলেবল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড PROK8 ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। রাস্তার কিনারায় পানি আর রাস্তার মাঝখানে গাড়ি, তো কোনটা তোমার জন্য সেফ মনে হয়? এদিকে তোমার জন্য আমার অবস্থা। মার্শাদের কথাগুলো আদিরার খারাপ লাগলো। সে তো ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করায়নি। আদিরা ফের বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি যে এত কিছু হবে। মার্শাদ বিরক্তি নিয়ে কিছু বলতে নিবে, তখন আদিরার মুখখানা দেখে মায়া লাগে। তাই সে আর কিছু বলে না। আস্তে আস্তে নিজের বাইকের কাছে গিয়ে বাইকে বসে। তারপর হেলমেট পরে আদিরাকে ডাকে। বাইকে এসে বসো। মার্শাদের ডাক শুনে আদিরা নিজের পেছনে একবার তাকায়। তা দেখে মার্শাদ বিরক্তি নিয়ে বলে, আমি তোমাকেই বলছি, তুমি ছাড়া এখানে কে আছে যাকে আমি বাইকে উঠতে বলবো?
আদিরা মেকি হেসে বলে, সমস্যা নেই ভাইয়া, আমি চলে যেতে পারবো। আমি কি বলেছি তুমি যেতে পারবে না? আমি জানি তুমি যেতে পারবে, এমনকি তুমি হেঁটে হেঁটেই যাবে। তোমার ক্লাস যেন কখন? আদিরা টনক নড়ে। সে তার ফোন সময় দেখতে ব্যাগে ফোন খুঁজে, কিন্তু ব্যাগে তার ফোন নেই। তারপর আশেপাশে তাকিয়ে দেখে পানির মধ্যে ফোনটা পড়ে আছে। আদিরা জলদি করে ফোনটা উঠিয়ে দেখে তার কাজ করছে না। মার্সাদ বুঝতে পারলো আদিরা সময় দেখতে চাইছে, তাই মার্সাদ নিজেই বলে দিল, আর 10 মিনিট বাকি, হেঁটে যেতে যেতে ক্লাস শুরু হয়ে যাবে। আদিরা তার ফোনটার ব্যাটারি খুলে পানি মুছে সেটাকে আবার লাগিয়ে চালু করার চেষ্টা করছে। মার্সাদ এটা দেখে চোখ বন্ধ করে দুবার বিরক্তি নিঃশ্বাস ছেড়ে তাড়া দিয়ে বলে, তোমার আইফোন 15 প্রো ম্যাক্সকে সাইডে রেখে দয়া করে বাইকে ওঠো। আদিরা ইতস্তত করছে। মার্সাদ এবার ফের রেগে যায়। সে বলে, দেখো আমার পায়েও হাতে ব্যথা, এখন আমাকে বাধ্য করো না তোমাকে টেনে আনতে। নিজের পায়ে হেঁটে বাইকে এসে বসো। আদিরা আর উপায়ন্তর না পেয়ে তাড়াতাড়ি করে বাইকে নিয়ে বসলো। তারপর মার্সাদও নিজের মাঝে নিজের ব্যাগটা রাখলো। মার্সাদ বলল, আমার বাম কাঁধে শক্ত করে ধরে বসো, ডান কাঁধে ধরবে না। আদিরা ইতস্তত করে ধিমি স্বরে বলল। ভাইয়া বাইক একটু আস্তে চালিয়েন। হুম। অতঃপর মার্সাদ বাইক স্টার্ট করে। প্রায় 5 থেকে 7 মিনিট পর ওরা ভার্সিটিতে এসে পৌঁছে। আদিরা বাইক থেকে নেমে মার্সাদকে ধন্যবাদ বলে ছুট লাগালো ক্লাসরুমের দিকে। মার্সাদ পিছু ডাকতে নিয়েও ডাকলো না। এদিকে মার্সাদের ফ্রেন্ড সার্কেল মার্সাদের জন্য অপেক্ষা করছিল। তারা মার্সাদের বাইক আসতে দেখে খুশিও হয়েছিল, কিন্তু মার্সাদের বাইকের পেছনে আদিরাকে দেখে অবাক হয়। তারপর মার্সাদের কাছে এসে হাঁটুতে ক্ষত এসব দেখে রিহান আহনাফরা বিচলিত হয়ে পড়ে। রবিন নিজের হাঁটুতে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে নিয়েছে। সুবিধা দেখে ওর পিঠে একটা লাগিয়ে ওঠে, বলে, গাধা, মার্সাদের পা কেটেছে আর তুই নিজে পা ধরে বসে আছিস। রবিন পিঠ ডলতে ডলতে মুখ ছোট করে নিল। রিহান প্রশ্ন ছুড়ে, তোর হাঁটু ছিলে গেল কিভাবে? জবাবে মার্সার চেহারা বিরক্ত ফুটিয়ে বলে, বাইক অ্যাক্সিডেন্টে। রিহান, মৃদুল, আহনাফরা সবাই ভয় পেয়ে যায়। মৃদুল মার্সাদের ডান হাত ধরে বলে, আর কোথাও লেগেছে নাকি? সাথে সাথে মার্সাদ আ করে উঠল। মৃদুল তাতে ভয় পেয়ে তাড়াতাড়ি হাত ছড়িয়ে নেয়। আহনাফ জিজ্ঞেস করে, হাতেও লেগেছে দেখি। আর ইয়ার 2 হাতেই রাস্তার সাথে ঘষা খেয়েছি, তবে বেকায়দায় পড়ে ডান হাতটা নাড়াতে কষ্ট হচ্ছে। তুই রাস্তায় একটু স্লো বাইক চালাতে পারিস না? আয় এখন মেডিকেল সেন্টারে গিয়ে ফার্স্ট এড করিয়ে আনি। একটু পর মিটিংও আছে, তোর বদল না হয় আমি অ্যাটেন্ড করে নিব। চলো। এরপর ওরা সবাই মেডিকেল সেন্টারের দিকে যাচ্ছে। হাঁটতে হাঁটতে মমি প্রশ্ন করে, আচ্ছা মার্সাদ, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আদিরা তোর বাইকের পিছনে কি করছিল? আর ওর জন্যই তো। থেমে যায় মার্সাদ। এবার মার্সাদের বন্ধু মহল মার্সাদকে ঘিরে ধরে। সুমি কপাল কুঁচকে বলে, এই পর্যন্ত এই মেয়ের জন্য তোর কতবার বিপদ হলো, তাও তুই এই মেয়েকে তেমন কিছু বলিস না। সুমির সাথে রাত্রিও তাল মেলায় আহনা বলে, আহ সুমি, আদিরা কি ইচ্ছে করে করে নাকি? চল এবার মার্শাদ, তুই চলতে চলতে ঘটনা বলতে থাক। তারপর মার্সাদ ঘটনাটা বলতে থাকে। ভার্সিটি মেডিকেল সেন্টার থেকে ফার্স্ট এড করে বেরোতেই আচমকা একটা মেয়ে এসে মার্সাদকে জড়িয়ে ধরে। মার্সাদ হঠাৎ এই কাণ্ডে দুপা পিছিয়ে যায়। মেয়েটি বলছে, বেবি, তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? তুমি ঠিক আছো তো? মার্সাদ ব্যথায় চোখ খিচে নিয়ে বলে ওঠে, লিভ মি সামিরা। নো, আই ওয়াজ স্কেয়ার্ড। তোমার অ্যাক্সিডেন্টের খবর শোনার পর আমি কতটা ভয় পেয়ে গেছি, যদি তোমার কিছু হয়ে যেত। পাশ থেকে মৃদুল বলে ওঠে, এখন কি তুমি খাড়ার উপর মরার গা দিতে এসেছো? মৃদুলের কথা শুনে রাহিন, আহনাফ, সুমি, মমি হেসে ফেলে। সামিরা তাতে রেগে মার্সাদকে ছেড়ে দাঁড়িয়ে বলে, তোমাদের প্রবলেম কি? আমি টেনশনে আছি আর তোমরা হাসছো। মৃদুল আবার কিছু বলতে উদ্যত হলে আহনাফ ওকে থামিয়ে বলে, তোমার টেনশনটা বুঝতে পারছি, কিন্তু টেনশনের কারণে তোমার বেবিকে আরো কষ্ট দিবে নাকি? দেখো না, ওর হাত ঝুলিয়ে দিয়েছে। এখন কি তুমি চাও ও হুইল চেয়ারে বসুক? সামিরা চিন্তা করলো, তারপর মুখ ভার করে বলল, মার্সাদ, তাই তো, আমিও না ভয়ে কি করব বুঝে পাচ্ছিলাম না। জান, চলো তোমাকে আমি পাশে নিয়ে যাই, রেস্ট করো তুমি। মনে মনে বিরক্ত হলেও হাসার চেষ্টা করে বলে, আমার একটু কাজ আছে, ভেরি ইম্পর্টেন্ট, সো আমি এখন কোথাও যাব না। কিন্তু
কোনো কিন্তু না, তুমি ক্লাসে যাও, ক্লাস শুরু হয়ে গেছে তো। সামিরা হেসে বলে। আমার ক্লাস এখন না, পরে। আমি তোমার সাথে থাকতে পারবো। মার্সাদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ফের চোখ খুলে খুব সুন্দর করে মেকি হেসে বলে। কিন্তু আমি তো এখন মিটিংয়ে যাব, ইটস সো ইম্পর্টেন্ট। সো তুমি এখন যাও। এই মৌমি, সামিরাকে নিয়ে যা, তোরা ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া কর, বিল আমার নামে লিখে দিস। তারপর সুমি, মৌমি, রাত্রিরা সামিরাকে নিয়ে চলে গেল। সামিরা যেতেই মার্শাদ বাম হাতে আহনাফকে কয়েকটা ঘুষি মারে আর বলে, তোকে না করেছি না, আমাকে ওর বেবি বলবি না? বারবার ভুলে যাস কেন বল? আহনাফ হাসতে হাসতে বলে, আরে ইয়ার, মজা করছিলাম। তোর মজা তোর কাছে রাখ, আমার সাথে এসব মজা করবি না। বলতে বলতে মার্শাদ আহনাফকে আরো দুইটা লাগিয়ে দিয়েছে। মার্শাদের রাগ দেখে আহনাফ ফের হাসতে হাসতে বলে, আচ্ছা সরি, এবার কি তোর আরেকটা হাতও ভাঙবি নাকি? তোর রেস্ট দরকার, চল, তোকে রবিন তোর ফ্ল্যাটে পৌঁছে দিবে। আমি ওখানে যাব না, হোস্টেলে যাব। বলা তো যায় না সাগর কখন কি বলে। তোর মর্জি, চল। আদিরা, তুই নাকি আজ ভাইয়ার বাইকে করে ভার্সিটিতে এসেছিস? মাহির প্রশ্ন ঘুরে তাকায় আদিরা। ক্লাস চলছে আর মাহি তার পেছনে বসে ফিসফিস করে আদিরার এসব জিজ্ঞেস করছে। আদিরা হাতের ইশারা মাহিরাকে থামতে বলে সামনের দিকে তাকায়, কিন্তু মাহি কথা শুনল না। সে আদিরার পিঠে গুঁতো দিয়ে বলে ওঠে, বল না, ভাইয়ার অ্যাক্সিডেন্টও হয়েছে শুনলাম, কিভাবে হলো? আদিরা পেছনে করে মাহিকে কিছু বলতে নিলে ক্লাসের টিচার আদিরাকে সাবধান করে। আদিরাও সামনে ফিরে ভদ্র বাচ্চার মতো ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষে বের হওয়ার পর মাহি আদিরাকে চেপে ধরে। তারপর আদিরা পুরো ঘটনা বললে মাহি মাথায় হাত দিয়ে বলে, বড় ধরনের অ্যাক্সিডেন্টও তো হতে পারতো। আমি ভাইয়াকে খুঁজে দেখি, কি অবস্থা কে জানে। আদিরা মাহির হাত ধরে ওকে আটকে দেয়। আমি ইচ্ছে করে কিছু করিনি, সত্যি আমি বুঝতেই পারিনি এসব হবে। মাহি মৃদু হেসে বলে, রিল্যাক্স, আমি জানি তুই ইচ্ছে করে করিসনি, এত গিল্টি ফিল করতে হবে না, শুধু একটু সাবধানে রাস্তায় চলাচল করবি। আচ্ছা তুই থাক, আমি গেলাম ভাইয়াকে খুঁজতে। মাহি যেতে আদিরা একটা গাছের নিচে বসে, তারপর খাতা বের করে নোটটা দেখছে। কিছুক্ষণ পর সামিরা সেখানে এসে হঠাৎ করে আদিরার হাত থেকে খাতাটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। আচমকে এমন হওয়াতে আদিরা চমকে ওঠে। সামনে সামিরাকে দাঁড়ানো দেখে নিকট ভবিষ্যতে কি হতে পারে তা কিছুটা আন্দাজ হয় তার। সামিরার রাগত দৃষ্টিতে আদিরার দিকে চেয়ে আছে। সামিরাও পেছনে সুমি ও রাত্রিরা। মমি বলছে, সামিরা, লেট ইট বি, ও তো ইচ্ছে করে করেনি। না মো আপু, ও এসব ইচ্ছে করেই করছে। আমার মার্শাদ বেবিকেও ইচ্ছে করে কষ্ট দিতে চাই। যখনই ও মার্শাদ বেবির আশেপাশে আসে, ট্রাভেল যেন মার্শাদ বেবির সাথে চিপকে থাকে। শি হ্যাজ এ ট্রাভেল মেকার। আদিরা ভয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর কাচুমুচু করে এক কদম পিছিয়ে যায়। দূর থেকে আদিরা দুই ফ্রেন্ড রিন্তি ও সাবিহা এসব দেখে। ওরা ক্যান্টিন থেকে খাবার আনতে গিয়েছিল। এখন ওদের একজন ফোন করে মাহিকে কল করতে করতে খুঁজতে যায়, আরেকজন আদিরার কাছে আসে। সাবিহা এসে বলে, আপু, তুমি ভুল বুঝছো, আদিরা জেনে শুনে কিছু করিনি। ও তো মার্শাদ ভাইয়ার বাইক দেখেইনি, আর ভাইয়া তো কত স্পিডে। এই তুমি চুপ করো, তোমাকে কথা বলতে বলেছি। সাবিহা চুপ হয়ে যায়। সামিরা ফের বলে, তোমাকে যেন আমার মার্শাদ বেবির আশেপাশেও না দেখি। তুমি আশেপাশে আসলে আমার মার্শাদ বেবির লাইফে ট্রাভেল কমবে না, বরং বাড়বে। গট ইট? নাও গেট লস্ট। বলে আদিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় সামিরা। সাবিহা তাড়াতাড়ি করে ধরে ফেলে। অতঃপর সামিরা চলে যায়। আদিরার নেত্রকোণ বেয়ে অশ্রুধারা বলছে। মমি এসে আদিরার গালে হাত রেখে বলে, তুমি প্লিজ কেঁদো না। সুমি মুখ ফসকে সামিরার সামনে বলে ফেলেছে। আমরা সামিরাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সামিরা আসলে মার্শাদের প্রতি খুব কনসার্ন, ভালোবাসে তো। তুমি প্লিজ কিছু মনে করিও না। তারপর মমিও চলে যায়। আদিরা চোখ মুছে নিজের খাতাটা তুলে এনে ব্যাগ নিয়ে লাইব্রেরির দিকে যাত্রা করলো। সাবিহা ওকে কিছু বলতে চাইলেও সে শুনল না। সাবিহা হতাশ হয়ে বলে, এই বিয়ে প্রতিবাদ করতে পারি না কেন?
যে কেউ এসে ওকে সরিয়ে দিয়ে যায়। আরও চুপচাপ কাঁদতে কাঁদতে দেখে আমাদের 3 এক্সট্রোভার্টের সাথে এই ইন্ট্রোভার্টই কিভাবে মিলল আল্লাহ ভালো জানে। যখন যাবে নিরিবিলি কোথাও, তারপর সেখানে গিয়ে নিরিবিলি নিজেকে দুঃখ বিরাজ করবে। তারপর সাবিহা মুখ ভার করে রিন্তিকে কল লাগাতে লাগাতে রিন্তিকে খুঁজতে গেল। লাইব্রেরিতে 3 পত নীরবতা। আদিরা একদম পেছনের একটা টেবিলে নিরিবিলি বসে আছে। বেশিরভাগ স্টুডেন্টরা লাইব্রেরি এড়িয়ে চলে, কারণ এখানে আসলে আড্ডা চলে না। তাই যারা বই পড়ে বা পড়তে চায় তারাই আসে, আবার তো অনেকে ঘুমাতেও আসে। আদিরা তার সামনে 2-3টা বই ও খাতা খুলে ছড়িয়ে রেখে টেবিলে হাত গোল করে মাথা নিচু করে আছে। শুধু মাথা নিচু করে আছে বললে ভুল হবে, সে কাঁদেছে। ছোট থেকে সে এমন, চুপচাপ থাকতে পছন্দ করে, কারোর সাথে ঝামেলা জড়াতে চায় না। বাবা মায়ের বড় শান্ত মেয়ের পারফেক্ট উদাহরণ। প্রায় অনেকক্ষণ পর আদিরা নিজের পাশে চেয়ারের শব্দ পেল। কেউ চেয়ার টেনে সেখানে বসেছে। আদিরা পাশে বসা মানুষটিকে দেখতে ও নিজের বইগুলো গুছাতে মাথা উঠায়। অতঃপর মাথা উঠিয়ে পাশে তাকাতেই সে চমকে উঠে। আদিরা তার পাশের চেয়ারে এসে বসা মানুষটিকে দেখে চমকে ওঠে। চমকে হঠাৎ করে দাঁড়াতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে। তারপর সে দৌতান্ন স্বরে প্রশ্ন ছুড়ে, আপনি এখানে? মারসাদ আদিরাকে চেয়ারে বসতে ইশারা করে নিচু গলায় বলে, বসো আর আস্তে কথা বলো। সবার মনোযোগ কি এদিকে আনবে নাকি? আদিরা ফিসফিস করে ফের শুধায়, আপনি এখানে কি করছেন? মারসাদ বিরক্ত হয়ে নিজে বাম হাত দিয়ে আদিরার হাত ধরে টান দিয়ে চেয়ারে বসায়। তারপর নিচু স্বরে বলে, কেন আমি এখানে আসতে পারি না? এখানে কি আমার আসা নিষেধ? মারসাদ কথা বলতে গিয়ে আদিরার দিকে সামান্য ঝুঁকে গিয়েছিল। আদিরা তাই বিপরীত পাশে কিছুটা হেলে আমতা আমতা করে বলে, না ভাইয়া, আমি আসলে তা বলিনি। মানে আমি... মারসাদ কপাল কুঁচকে আদিরার প্রতিক্রিয়া দেখে সোজা হয়ে বসে। তারপর বলে, এই তোমাকে না বলেছি এই মানে আসলে এগুলো বলবে না, যা বলার ডিরেক্ট বলো। আদিরা মাথা নিচু করে বলে, কিছু না। গুড, এখন বলো সামিরাকে তখন কিছু বলনি কেন? আদিরা নজর উঁচু করে মারসাদের দিকে তাকায়, তারপর আবার দৃষ্টি টেবিলের দিকে রেখে চুপ করে থাকে। মারসাদ জবাবের অপেক্ষা করেও জবাব না পেয়ে ফের শুধায়, চুপ করে আছো কেন, বলো। কি বলবো? মারসাদ চোখ বন্ধ করে নিজের কপালে 2টা চড় মারে। আদিরা তা দেখে অবাক হয়ে বলে, ভাইয়া আপনি এমন করবেন না। এমনিতেই আমার কারণে হাতে পায়ে ব্যথা পেয়েছেন। আমি ব্যথা পেয়েছি তাই তো? তাহলে তোমাকে কিছু বললে আমি বলবো, সামিরা কেন বলবে? আদিরা চট করে বলে ফেলে, আপনার গার্লফ্রেন্ড তাই। কি? মারসাদ বেশ জোরে বলে ফেলে। আদিরা মুখে হাত দিয়ে দ্রুত চেয়ার ঠেলে দুজনের মাঝে 1 হাত দূরত্ব তৈরি করে ফেলে। বুকশেলফের পেছন দিকে টেবিল হাওয়াতে ওদেরকে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছে। মারসাদ সবার দিকে রাগান্বিত দৃষ্টি দিলে যে যার যার পড়াও কাজে মন দেয়। তারপর মারসাদ আদিরার দিকে চেয়ে মাঝে দূরত্ব দেখে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আদিরা, কথা বলছিলাম, তুমি এত দূরে গিয়ে বসেছো কেন? আর এটা লাইব্রেরি। আদিরা বলে ওঠে, আই এম সরি ভাইয়া। এটা বলে আদিরা নিজের ব্যাগটা কোনো মতে উঠিয়ে ছুটে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। মারসাদ ডাকতে গিয়েও থেমে যায়। টেবিলে কয়েকটা বই খোলা আর একটা খাতা। মারসাদ বইগুলো দেখে বুঝলো এসব লাইব্রেরির বই। তাই সে খাতাতে উঠিয়ে লাইব্রেরি থেকে বেরোনোর আগে এক জুনিয়র ছেলেকে বলল বইগুলো যেন শেলফে জায়গা মতো রেখে দেয়। আহনাফ মার্শাদ যে এলো না? বিবি আশিকের কথার জবাবে আহনাফ বলে, ভাই আজ সকালে মুর্শেদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্য ওর বদলে আমি এসেছি। বিবি আশিককে চিন্তিত দেখলো। তিনি বললেন, এখন কি অবস্থা ওর? আমি ওকে রেস্টে পাঠিয়েছি। তখন মাছ থেকে বিরোধী দলের একজন বলে উঠল, একটু আগে মার্শাদকে লাইব্রেরির দিকে যেতে দেখলাম। আসলে মার্শাদদের ইচ্ছা নাই মিটিং আসা, তাই বাহানা করছে। বিরোধী দলের হয়ে যে ভিপি পদে দাঁড়িয়েছে সেই সাগর এবার বলে ওঠে, এটা সামান্য মিটিং জয়েন করতে যার এত বাহানা, সে আবার হবে ভিপি? ভিপি হওয়ার বাচ্চাদের খেলা নয়, বুঝিয়ে দিস এটা তোর বন্ধুকে। আহনাফ মৃদুলের দিকে তাকায়। মারসাদকে এত করে বললো রেস্ট নিতে, আর সেই কিনা লাইব্রেরিতে গেছে। এখন ভিপি আশিককে কি জবাব দিবে তাই ভাবছে আহনাফ। তখনই মারসাদ সেখানে হাজির হয় আর ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কোনটা বাচ্চাদের খেল সেটা তুই আমাকে বোঝাতে আসিস না। তুই তোর নিজের চরকায় তেল দে, কাজে আসবে।
বিপি আশিক মারসাদকে দেখে বলে, তুমি রেস্ট নিলেই পারতে, ঠিক আছে? হাতে কি ফ্র্যাকচার হয়েছে? না ভাই, ডাক্তার রেস্টে রাখতে বলাতেই হাতটা এভাবে গলায় ঝুলিয়ে হাঁটতে হচ্ছে। এমনিতে কয়েক জায়গায় কাটা পড়েছে, কিন্তু সিরিয়াস কিছু না। বলতে বলতে মারসাদ ফাঁকা চেয়ারে বসে। এরপর ওরা মিটিং শুরু করে। আদিরা তার বান্ধবীদের সাথে বসে মাথা চাপড়ে এখন আফসোস করছে। আমার খাতা লাইব্রেরিতে ফেলে এসেছিলাম, কিন্তু এখন গিয়ে পেলাম না। রিন্তি বলে, মার্শাদ ভাই কি তোকে খেয়ে ফেলতো? উনি বাঘ না ভাল্লুক? এত ভয় পাওয়ার কি আছে আজব। সাবিহা বলে, থাক বসে, খাতায় থাকা স্বপ্ন তোর গেছে, এবার তোর সাথে সাথে আমাদেরও কপাল চাপড়াতে হবে। এই যুগ এসে মানুষ নাকি এত ভীতু হয়? মাহে বলে ওঠে, থাম তো তোরা, এখন নাতাশার কাছে নোট চাইতে হবে, কিন্তু ও কি দিবে? এই এত আমার দা ভাই এতটাও খারাপ না যে তুই ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিস। তোর সাথে একটু কথা বলতেই গিয়েছিল। চারজনেই মন খারাপ করে বসে আছে। কিছুক্ষণ পর মাহির ফোন বেজে ওঠে। মাহি দেখে তার দা ভাই কল করেছে। মাহি বলে, দা ভাই কল দিচ্ছে। আদিরা বলে, আমি কিন্তু ওনার সাথে কথা বলতে যাব না। তোকে যেতে বলেছে? আগে থেকেই বেশি ভয় পাস। তারপর মাহি কল রিসিভ করে। মারসাদ বলে, কই তুই? এই তো মিনারের কাছে বসে আছি। আচ্ছা, আমি আসছি। তারপর মারসাদ কল কেটে তার বন্ধুদের নিয়ে মিনারের কাছে যাচ্ছে। সাবিহা বলল, ভাইয়া কি বলো? আসছে এখানে। আদিরা বলে উঠল, এখানে আসছে কেন? তুই গিয়ে কথা বলে আয়। মাহি এবার কটম দৃষ্টিতে চাইলে আদিরা চুপ হয়ে যায়। প্রায় কিছুক্ষণ পর মারসাদ ও তার বন্ধুরা সেখানে আসে। ওরা সেখানে এসে দাঁড়াতে আদিরা রিন্তির দিকে সরে বসে। রিন্তিও রাহিনকে দেখে নিজের দিকে চেয়ে লাজুক হাসছে। মারসাদ এসে আদিরার দিকে এক পলক চেয়ে মাহিকে বলে, তোর ফ্রেন্ডকে বলে দিস আমি রাক্ষস নই, যে এভাবে ভয়ে থরথর করে কাঁপবে। আর এই নে ধর। অতঃপর মাহির হাতে আদিরের খাতাটা তুলে দিয়ে আবার বলে, পালানোর চক্করে টেবিলের উপর বইগুলো গোছানোর প্রয়োজন তো মনে করেইনি, সেই সাথে নিজের খাতাটাও ফেলে এসেছে। মাহি আদিরার খাতাটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বলে, থ্যাংক ইউ দা ভাই, তুই খাতাটা না তুললে আমাদেরকে নোট যে কই থেকে জোগাড় করতে হতো। ওই ভীতু তো সব ভুলে চলে এসেছে। একটা সাধারণ প্রশ্ন করেছিলাম তোমাকে, সেটার জন্য পালিয়ে আসার দরকার ছিল না। এরপর মারসাদ উল্টো দিকে ঘুরে হাঁটা ধরে। আদিরা মারসাদের কথাগুলো শুনে মন খারাপ করে বসে থাকে। এদিকে যাওয়ার আগে আহনাফ মাহির কাছাকাছি এসে ফিস ফিস করে বলে, বিকালে ক্লাসের পর পদ্মা পুকুরের কাছে আসবে। তারপর আহনাফ ও মারসাদের পেছনে যাওয়া ধরে। মাহি মুখ ভেঙচি কেটে বলে, বললেই হলো, যেমন আমি দেখি কি করে। মহারাজ এসে আদেশ দিয়ে গেল, মতামত শোনার দেরিও করলো না। কত বড় নবাব। সাবিহা, রিন্তি ও আদিরা মাহিকে রাখতে দেখে হেসে ফেলে। সাবিহা বলে, তোদের টম এন্ড জেরির মতো ঝগড়া দেখলে বোঝাই যায় না তোরা একে অপরকেই পছন্দ করিস। কে পছন্দ করে? আমি ওই লোককে পছন্দ করি না। ওই লোকই সারাক্ষণ আমাকে জ্বালাতে আসে। কোনো কাজ না থাকলে যা হয় আর কি। এরে ভালোবাসার থেকে এক বালতি পানিতে ডুবে মরাও উত্তম। মাহির কথা শুনে ওরা তিনজন আরেক দফায় হাসলো, আর মাহি মুখ ফুলিয়ে বসে রইল। এদিকে আরশাদ খান ভীষণ চিন্তিত হয়ে তার অফিস রুমে বসে আছেন। কিছুক্ষণ আগে তার বড় মেয়ে মিলির কল এসেছিল। তার বড় মেয়ে তাকে যা বলেছে তা নিয়ে তিনি খুব চিন্তিত। এখন মারসাদকে তার এখানে খুব দরকার, কিন্তু সকালে মাহি তাকে ফোন করে বলেছিল মারসাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মারসাদকে এখানে আসতেই বা কিভাবে বলবে? চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে যদিও সময় বেশি লাগে না। ভেবে চিন্তে আরশাদ খান মারসাদকে কল লাগালো। মারসাদ কল রিসিভ করতে আরশাদ খান বলেন, তুমি কি আজকে একটু কুমিল্লায় আসতে পারবে? মারসাদ সন্ধ্যান কণ্ঠে শুধালো, কেন? জরুরি দরকার? ও মিলি কল করেছিল, বলল রুলামিন রাদীপকে এবার কাউন্সিলর পদে দাঁড় করাচ্ছে, তুমি তো জানোই। মারসাদ তার বাবাকে পুরো কথা বলতে দিল না। সে বলে উঠল, নিজেই ছলচাতুরি থেকে শুধরালো না, আমি আসছি। তারপর মারসাদ কল কেটে আহনাফকে বলে, তুইও আমার সাথে যাবি? কোথায়? কুমিল্লা। আহনাফ অবাক হয়ে বলে, কুমিল্লা কেন? বাবা যেতে বলেছে। আর বাইক তুই চালাবি। এক কাজ কর, তোর বাইকটাই নিয়ে চল। তারপর মারসাদ হাঁটা শুরু করে।
আহনাফের মাথা চুলকে ফুস করে নিঃশ্বাস ছেড়ে মাহিকে মেসেজ করে দেয় তার আজকের বিকেলে সারপ্রাইজ ক্যান্সার। মাহি মেসেজটা দেখে ভ্রু কুঁচকে নেয়, তারপর বলে, হঠাৎ করে দাভাই কুমিল্লা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? তারপর মাহি বিষয়টা জানতে তার মাকে কল করে। মিসেস মীরা তখন আচার বানাচ্ছিলেন, বরমের জন্য পাঠাবেন বলে। ফোন বাজতে দেখে তিনি হাত মুছে রিসিভ করেন। তখন মাহি বলে, কি করছো আম্মু? আচার বানাচ্ছি, মিলি খেতে চেয়েছে। খালি আপিলের জন্যই আচার বানো, আমাকে তো চোখেই দেখো না। মিসেস মীরা হেসে ফেললেন, তারপর বললেন, তোর জন্য বানাবো, তুই বাড়িতে আয়। মাহি রাগ করে বলে, আপিলিও বাড়িতে থাকে না, আমিও থাকি না, কিন্তু তুমি বেশি ভালোবাসা আপিলিকে। আমার প্রতি তো একটু মায়া দয়া করে আচার কিছু রান্না করে পাঠিয়ে দিতে পারো। দাভাই তো আজকে যাচ্ছে ওখানে। মার্সাদের আসার কথা শুনে মিসেস মীরা অবাক হলেন। তিনি শুধালেন, তো দাভাই আসছে আমি তো জানি না, তোকে কখন বললো? মাহি থতমত খেয়ে যায়, তারপর একটু ভেবে বলে, আমি শুনলাম, রবিন ভাইয়া বলেছিল, তখন শুনে ফেলেছি। দাভাই তো আমাকে জানায়নি। আমি যে ফ্ল্যাটে এখন একা থাকবো সেটারও কোনো খবর নেই তোমার ছেলে। দাঁড়া দেখছি, হঠাৎ করে কি হলো যে হুট করে আসছে? মাহি বুঝতে পারলো তো মাও এই ব্যাপারে জানে না। মাহি বলে, আম্মু কল রাখি, ক্লাস আছে। তারপর মাহি কল রেখে তার বান্ধবীদেরকে বলে, দাভাই কুমিল্লা যাচ্ছে, আমাকে বলেও নি, মাও নাকি জানে না। আমি এখন অত বড় ফ্ল্যাটে একা কিভাবে থাকবো? রিন্তি বলে, আমারও সাবিহার সাথে মিশে চলে আয়, একা একা একটা ফ্ল্যাটে থাকা ঠিক না। মাহি গালে হাত দিয়ে চিন্তা করছে। সাবিহা বলে, এত চিন্তা করিস কেন, ভাইয়া হয়তো কোনো কাজে যাচ্ছে। মাহি হুট করে বলে ওঠে, তোরা তিনজনই আজকে আমার সাথে ফ্ল্যাটে থাকবি। রিন্তি ও সাবিহা তো রাজি, কিন্তু আদিরা হক চুকিয়ে বলে ওঠে, না না, আমি মেসেই থাকবো। রিন্তি আদিরকে প্রশ্ন ছুড়ে, কেন রে, একটা দিন আমাদের সাথে থাকতে তোর কি সমস্যা? আমার জিনিসপাতি সব তো ওখানে, যদি হারিয়ে বা চুরি হয়ে যায়, ওখানের আপুরা বলেছে তাদের নাকি অনেক কিছু খুঁজে পায় না। সাবিহা বলে, টাকা পয়সা নিজের সাথে করে নিয়ে নিবি, তাহলেই তো হলো। টাকা পয়সা আমার সাথেই থাকে। তাহলে বাহানা করা বন্ধ কর, 2টা জামা কাপড় নিয়ে মাহির ফ্ল্যাটে চলে আসবি। মাহিও বলে, আজ তাহলে বেশ মজা হবে। একটা হরর মুভি অনেকদিন ধরে দেখবো ভাবছিলাম, আজ 4 জনে মিলে দেখবো। আদিরা হরর মুভির কথা শুনে আরো ভয়ে কুকড়ে গেছে। তা নিয়ে ওদের হাসাহাসি চলতে থাকে। বিকেলের দিকে মার্সাদ ও আহনাফ কুমিল্লায় পৌঁছায়। প্রথমে যায় রুহুল আমিনের অফিসে। রুহুল আমিন মার্সাদকে দেখে অবাক হয়। সে প্রশ্ন ছুড়েন, মার্শাদ, তুমি এখানে? মার্সাদ জবাবে বলে, হ্যাঁ আমি। অবাক হলেন? তা তো কিছুটা হলামই। তুমি এখন চট্টগ্রাম থাকো জানি, হঠাৎ কুমিল্লায়? মার্সাদ বাঁকা হেসে বলে, আপনার চেহারাটা বারবার মনে পড়ছিল, তাই দেখতে এলাম। রুহুল আমিন মেয়েকে হাসলো। মার্সাদ ফের বলল, আমার আপিলি কেমন আছে? আমার ভাগ্যে তার কোনো অযত্ন করছে না তো? রুহুল আমিন ভরকে গেলেন। তিনি বললেন, তুমি এভাবে বলছো কেন? তোমার বোন তো একদম ভালো আছে। থাকলেই ভালো। আপনি রাজনীতি করেন, সমস্যা নেই। আমার দুলাভাইকে ও আপিলিকে জড়াবেন না, এটা কিন্তু বিয়ের সময় শর্ত ছিল, মনে আছে নাকি? পেপারস দেখাবো, পেপারসে আপনারও সাইন আছে। রুহুল আমিন হতভম্ব হয়ে গেছে। সে তো তখন উদ্দেশ্য নিয়ে মিলির সাথে রাদীপের বিয়েটা করিয়েছিল, কিন্তু এখন পেপারে মার্সাদ তার সাইন নিয়েছিল। এরপর থেকে মার্সাদ তাকে বলতো যেন রাদীপকে রাজনীতির প্যাচে না জড়ায়। তবে কি এটাই সেই ব্যাপার? রুহুল আমিন বলেন, আমি এসব জানি না। তোমার দুলাভাই চাইছে, আর রাজনীতিতে আসতে ক্ষতি কি? ক্ষতি তো কিছু না, কিন্তু আপনার সাথে আর যাই হোক ভদ্রতা যায় না, তাই আগে থেকে সাবধান করলাম। আমার আপিলি প্রেগনেন্ট, সো মাইন্ড ইট। রুহুল আমিন মেয়েকে হাসলো। মার্সাদ আহনাফকে নিয়ে বেরিয়ে গেল। মার্সাদটা যেতে রুহুল আমিন কাউকে কল করে বলল, এই মার্শাদ এসে সব প্ল্যান গেটে দিল। এখন আমাকেই যা করার করতে হবে, নতুন প্ল্যানিং করতে হবে, যেন মার্শাদ কিছু না করতে পারে। তার জন্য মিলিকে হাতের মুঠোয় আনতে হবে। মার্সাদ ও আহনাফ তারপর নিজ নিজ বাড়িতে যায় বাড়ির সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মার্সাদের অ্যাক্সিডেন্টের কথা জানতেন না। তিনি মার্সাদের এই অবস্থা থেকে ভীষণ বিচলিত হয়ে পড়লেন। বাবু,
তোর এই অবস্থা কিভাবে হলো? কোথায় অ্যাক্সিডেন্ট হলো? ঠিক আছিস তুই? মায়ের বিচলিত মুখখানা দেখে মার্সাদ মৃদু হেসে মাকে জড়িয়ে ধরে বলল, সামান্য একটু, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো? কি হয়েছে? আমি তোকে কতবার বলেছি বাইক চালানোর সময় সাবধানে চালাবি। আমার একটা কথাও তুই শুনিস না। তোর বাবাকে বারবার নিষেধ করেছিলাম ছেলেকে বাইক কিনে দিও না, দিলে গাড়ি দাও, কিন্তু তোর বাবা তো ছেলে যা বলবে সেটাই করবেন। আমার কথা শুনবে তিনি? মার্সাদ তার মাকে চেয়ারে বসে নিজেও আরেকটা চেয়ারে বসে বলে, তুমি অনেক বেশি চিন্তা করো মা, কিচ্ছু হবে না আমার। আমার সাথে আহানাপ আছে তো, ও একটু গেছে ওর বাসায় সবার সাথে দেখা করতে। মিসেস মীরা মুখ গোমরা করে বসে রইলেন। মার্সাদ বুঝে গেছে তার মা এখন এটা নিয়ে দুশ্চিন্তা করতেই থাকবে, তাই মাকে একটু বাস্তা করতে বলে, খুব খিদে পেয়েছে মা, সেই 12টার দিকে বের হয়েছি, কিছু খাওয়া হয়নি, তুমি তাড়াতাড়ি করে আমায় একটু খাইয়ে দাও তো। মিসেস মীরা এবার ব্যতিব্যস্ত হয়ে ছেলের জন্য খাবার আনতে চলে গেলেন। রাত প্রায় 9টার বেশি বাজে। 4 বান্ধবী পপকর্ন, চানাচুর ও চিপস নিয়ে পুরো ফ্ল্যাটের আলো নিভিয়ে মুভি দেখছে। যখন তখন ভয়ঙ্কর সিনগুলো আসছে, তখন তখন চিৎকার দিয়ে উঠছে। হঠাৎ আদিরা বলে ওঠে, পানি খাবো, বোতলের পানি তো শেষ। মাহি বলে, ডাইনিং থেকে নিয়ে আয়। আদিরা ভয়ে জড়সড় হয়ে বলে, আমি একা যাব না, আমার সাথে কাউকে যেতে হবে। দেখ, এখন কোথাও যেতে পারবো না, মুভিটার ক্লাইম্যাক্স পর্যায়ে আছে, এখন মিস করাই যাবে না। তোর পানি খেতে হলে অপেক্ষা কর, নয়তো নিজে গিয়ে নিয়ে আয়। বাধ্য হয়ে আদিরা শুকনো মুখে জড়সড় হয়ে বসে আছে। তার মনোযোগ আর মুভিতে নেই। তার কাছে বারবার মনে হচ্ছে সে কারো পায়ের শব্দ পাচ্ছে। সে শুকনো ঢোক গিলে বলে, এই তোরা কারো পায়ের শব্দ পাচ্ছিস? রিন্তি জবাবে বলে, না, শুধু তোর কানেই পায়ের শব্দ আসছে। আমরা তো মুভিতেই মনোযোগ দিয়ে রেখেছি, তুইও দেখ। অন্যদিকে মনোযোগ দিচ্ছিস বলেই তোর এরকম ভয় লাগছে। সাবিহাও বলে, এই নিয়ে তুই এই এক কথা কয়বার বললি বলতো? চুপচাপ দেখ না। মাহি বলে, তোরা চুপ কর, এক্ষুনি ভূতটা বের হবে, আস্তে। আদিরা নিজের কথায় পাত্তা না পেয়ে বারবার অন্ধকারের আশেপাশে খুঁজছে। তার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়ার দশা। মাহির ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খুব সাহস নিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে বিছানা থেকে নেমে ডাইনিং এর দিকে অগ্রসর হচ্ছে। মাহির কড়া নিষেধ, রুমের লাইট জ্বালানো যাবে না। তারপর ডাইনিং এর লাইট জ্বালিয়ে সামনের দিকে তাকাতে হঠাৎ চোখ মুখ খিচে চিৎকার করে উঠল সে। আদিরা চিৎকার করে উঠতে কেউ একজন তার মুখ চেপে ধরে দেয়ালের সাথে ঠেকায়। ওদিকে ঠিক একই সময় মুভিতে ভূতের আকস্মিক আগমনে মাহি, রিন্তি ও সাবিহা চিৎকার করে উঠেছে, যার দরুন আদিরা চিৎকার ফিকে পড়ে গেছে। আদিরা নিজেকে ছাড়াতে ছটফট করছে, তখন মার্সাদ বিরক্ত হয়ে ফিসফিস করে বলে, তুমি এখানে কি করছো? আর আমাকে দেখে এভাবে ভূত দেখার মতো চিৎকার করলে কেন? মার্সাদ জবাবের অপেক্ষা করছে, কিন্তু আদিরার তো মুখ বন্ধ। সে করছে বলে মার্সাদ ফের বলে, সমস্যা কি তোমার, বলছো না কেন? কথাটা নিজে বলে সাথে সাথে তার নিজেরই বোধ হয়। তারপর আদিরার মুখ থেকে হাত সরে খানিক পিছিয়ে যায়। দুজনেই নীরব। কিছুক্ষণ পর আবার মাহির ঘর থেকে আর্ত চিৎকার ভেসে আসলে আদিরা ভয়ে দৌড়ে সেখানে যেতে নিলে মার্সাদ আবার ওর হাত ধরে ফেলে। তারপর ফের শুধায়, এই চিৎকার কেন করছে ওরা? ওই ঘরে কে কে আছে? কি খিচুড়ি পাকাচ্ছ তোমরা? আদিরা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, না মানে ভাইয়া, আসলে আমরা। মার্সাদ চোখ বন্ধ করে ফের খুলে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, আদিরা। আদিরা চোখ মুখ খিচে এক নিঃশ্বাসে বলে ওঠে, মাহি বলেছিল আপনি কুমিল্লা যাবেন, তাই মাহি ফ্ল্যাটে একটা কিভাবে থাকবে ভেবে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু আসতে চাইনি, মাহি বলেছে তাই এসেছি। আদিরা রেলগাড়ির গতিতে বলা কথাগুলো শুনে মার্সাদ সংক্ষেপে ধীরে সুস্থে বলল, ও আচ্ছা। মার্সাদের জবাব শুনে পিটপিট করে চোখ খুলে আদিরা। এত শান্ত জবাব! আদিরা ভেবেছিল তাকে বকবে, যেভাবে প্রথম সাক্ষাতের দিন ভুলে আইসক্রিম পড়ে যাওয়াতে বকেছিল। ফ্ল্যাশব্যাক, ভার্সিটিতে আজ চতুর্দয় দিন আদিরা। তার নতুন বান্ধবী রিন্তির সাথে সে হাঁটতে হাঁটতে আইসক্রিম খাচ্ছে। রিন্তি জোর করে আদিরাকে কিনে দিয়েছে যদিও। আইসক্রিম খেতে খেতে হাঁটার সময় রিন্তি তার কিছু ফানি মেমোরি শেয়ার করছে, যার দরুন হাসি আটকে রাখতে না পেরে আদিরা তালমাতাল হয়ে গিয়েছিল। তখন পাশ দিয়ে মার্সাদ যাচ্ছিল, ঠিক তখনই মার্সাদের সাথে ধাক্কা লাগে আদিরার। মার্সাদের সাদা জ্যাকেটে আদিরার অরেঞ্জ আইসক্রিম লেগে যায়। সাথে সাথে সাদা জ্যাকেটের বুকের দিকটার একটু নিচে কমলা দাগ পড়ে যায়।
তাতে ভীষণ রেগে যায় মারসাদ, চিৎকার করে বলে ওঠে। এই মেয়ে, কি করলে তুমি এটা? সাথে সাথে আদিরা ঘাবড়ে যায়, সে সাথে রিঙ্কিও। সে চোখ বড় বড় করে নিজের আইসক্রিম ও মারসাদের জ্যাকেটে লাগা কমলা দাগটা দেখছে। মারসাদ নিজের প্রশ্নের উত্তর না পেয়ে আরো রেগে যায়। সে ফের ধমকে বলে ওঠে, এখন হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? হাঁটার সময় চোখ কি হাতে নিয়ে হাঁটো? দেখো না সামনে পিছনে কেউ আসছে কিনা? আদিরা ভয় কি বলবে বুঝে উঠতে পারছে না। সে কোনো মতে মুখে দিয়ে সরি উচ্চারণ করে। মারসাদ তা শুনে আবারও ধমকে বলে, সরি বললেই বুঝি সব শেষ? আমার জ্যাকেটটা যে নষ্ট হলো সেটা কি তোমার সরির দ্বারা ঠিক হয়ে যাবে? রিন্তি এবার ভয় ভয় বলে, সরি ভাইয়া, আসলে ওর কোনো দোষ ছিল না। আসলে কি আমার দোষ? আমি তোমাদের রাস্তায় চলে এসেছি। মারসাদের কঠোর কণ্ঠস্বর শুনে রিন্তিও চুপ হয়ে গেছে। পাশ থেকে আহনাফ, রিহান, মৃদুলরা মারসাদকে শান্ত হতে বলেছে। আহনাফ বলে, সাগরের উপর রাগ করাটা ওদের উপর ঝাড়িস না। ওদের মুখ দেখে মনে হচ্ছে ওরা ইচ্ছে করে করেনি, ভুলে হয়ে গেছে। তুই চল এখান থেকে। এই জন্য রাস্তার মধ্যে মাতালের মতো হাঁটবে? মৃদুল বলে, বাদ দে না, তুই চল। ওই আইসক্রিমটা তোর জ্যাকেটে না লেগে মুখে লাগা উচিত ছিল। তোর মাথা ঠান্ডা হওয়া উচিত। এই শীতের মধ্যেও তোর মাথায় ডিম ভাজি করা যাবে। মারসাদ এবার চোখ গরম করে মৃদুলের দিকে তাকায়। মৃদুল হাসার চেষ্টা করলে মারসাদ হনহনিয়ে চলে যায়। তারপর থেকে আদিরা আরো গড়বড় করেছে আর মারসাদের ধমক খেয়েছে। সেই থেকে সে মারসাদকে ভয় পায়। ফ্ল্যাশব্যাক। আদিরাকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মারসাদের ভ্রু কুঁচকে আসে। সে আদিরা চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, কি? আদিরা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে তাড়াহুড়ো করে বলে, কিছু না। কিছু না হলেই ভালো। এখন গিয়ে মাহিকে বলে দাও আমি চলে এসেছি। এ বলে মারসাদ তার নিজের রুমে চলে যায়। মারসাদ যেতেই আদিরা হাফ ছেড়ে বাজে। তারপর তাড়াহুড়ো করে রুমে গিয়ে লাইট জ্বালায়। হঠাৎ লাইট জ্বালানোতে মাহি, সাবিহা, রিন্তি সবাই বিরক্ত হয়। মাহি বলে, লাইট বন্ধ কর, তোর ভয় করছে জানি, মুভি প্রায় শেষের দিকে। তারপর তোর ভাই এসেছে মাহি। আদিরার কথা শুনে মাহি অবাক হয়ে যায়। তারপর বলে, গেলেও না বলে আসলোও না বলে, কি যে চলতেছে দা ভাইয়ের মনে, যাই দেখে আসি। মাহি ল্যাপটপ পজ করে তার ভাইয়ের রুমে যায়। মাহি যেতে আদিরা সাবিহা ও রিন্তিকে বলে, এখন তো মাহির ভাইয়াও ফিরে এসেছে, আমাদের কি এখানে থাকা ঠিক হবে? সাবিহা বলে, কেন ঠিক হবে না কেন? আমরা তো মাহি একা থাকবে এই জন্য এসেছি। এখন নই তো মাহিকে বলেই যায়নি, আর বলেও আসিনি। উনি তো আসলেই মাহিকে একাই থাকতে হতো। তাই তো, তুই একটু বেশি বুঝিস আদু। আর এত রাতে তোর জন্য হোস্টেলের গেট কি খোলা রাখবে নাকি? সাবিহা ও রিন্তির কথা শুনে আদিরা মনক্ষুণ্ণ হয়ে বসে রইল। এদিকে মাহি মারসাদের ঘরে গিয়ে মারসাদকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে না বলে চলে গেল কেন? আর এখন না বলেই চলে এসেছো। তুমি আজ আসবে না ভেবে আমার ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে এসেছি। আমি ফিরে আসবো বলেই তোকে জানাইনি। কোনো ঝামেলা হয়েছিল দা ভাই? না, কাজ ছিল। তুই এখন যা, আমি রেস্ট করব। আর চিল্লাপাল্লা করবি না। আর শোন। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মারসাদ। তারপর আবার বলল, যা এবার। মাহি চলে আসে। রুমে এসে মাহি ল্যাপটপটা অফ করে বলে, মুভিটার বাকি অংশ আজকে আর দেখা যাবে না। যদি আরো ভয়ঙ্কর কিছু হয় আর আমরা চিৎকার করে উঠি, তবে দা ভাই খুব রাগ করবে। মনে হয় দা ভাইয়ের শরীরটা খারাপ। সকালে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কুমিল্লা গেল আসলো। মাহিরের কথা শুনে ওরা তিনজনই মেনে নিল। একটু পর আদিরা বলল, আমরা যদি এখানে থাকি তাহলে ওনার কোনো প্রবলেম হবে না তো? আরে না, আমার দা ভাই এসব বিষয় নিয়ে ঝামেলা করে না। তুই অযথাই আমার দা ভাইকে এত ভয় পাস। আদিরা চুপ করে রইল। পরদিন ভোর সকালে আদিরা ফজর নামাজ পড়ে আদিরা মাহিকে ডেকে তুলল। মাহি ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এভাবে ডাকছিস কেন? উঠে নামাজ পড়, আর আমি চলে যাচ্ছি। আদিরা চলে যাবে শুনে মাহি চোখ ভালো করে মেলে তাকায়। তারপর বলে, মাথা ঠিক আছে তোর? বাইরে মাত্র আলো ফোটা শুরু হয়েছে, মানুষজন রাস্তায় থাকবে এখন। আমাদের সাথে একসাথে ভার্সিটিতে যাবি, তা না এখন সে নাকি চলে যাচ্ছে। চুপ করে বসে থাক। আদিরা নাছর বান্দা, সে যাবেই না। আমি চলে যাব। মহা ঝামেলা তো তোকে নিয়ে। দা ভাই রাতে চলে এসেছে বলেই তো তুই চলে যেতে যাচ্ছিস, তাই তো? এখন বের হলে যদি কোনো বিপদে পড়িস, তখন দা ভাই তোকে আরো বকবে। ঝামেলা বাড়াস না প্লিজ। প্লিজ চুপ করে বসে থাক, নয়তো ঘুমা। আদিরা ফের বলে,
আমাকে টিউশন পড়াতে যেতে হবে, তুই বোঝার চেষ্টা কর। একদিন না পড়লে কি হবে? সকালেরটা না হয় বিকালে পড়িয়ে দিস। তাও চুপ করে বসে থাক। না, ওদের টাইম মিলবে না। আমার কিছু হবে না, তুই নিশ্চিন্তে থাক, আমি গিয়ে তোকে কল করব। তারপর আদিরা মাহির কোনো রাগ ডাক না মেনেই বেরিয়ে গেল। ফ্ল্যাট থেকে বেরিয়ে আদিরা লম্বা নিঃশ্বাস ছাড়লো। পুরোটা রাত সে ঠিকমতো ঘুমোতে পারেনি। তার বারবার অস্বস্তি হচ্ছিল, কিন্তু রিন্তি ও সাবিয়া ঠিকই ভালো মতো ঘুমাচ্ছিল। ওদের যদি কোনো সমস্যা না হয় তাহলে তার সমস্যা কেন হচ্ছে এটাই সে বুঝতে পারছে না। এদিকে হোস্টেলে ফিরে আদিরা ব্যাগপত্র গুছিয়ে টিউশন পড়াতে যাবে বলে বের হয়েছে। রেস্টুরেন্টের বাড়ির পথটুকু সে হেঁটেই যায়, আজও যাচ্ছে। তখন হঠাৎ তার মনে হতে লাগলো কেউ তাকে অনুসরণ করছে। প্রথমে বিষয়টাকে মনের ভুল করে নিলেও কিছুক্ষণ পর তার মন ঘাবড়ানো শুরু করে। হাঁটতে হাঁটতে এই পর্যন্ত 3 বার পিছু ফিরে একই ব্যক্তিতে কখনো রাস্তার ধারে বসে থাকতে দেখেছে, আবার চায়ের দোকানে চিপসের প্যাকেট ধরে নাড়াচাড়া করতে দেখেছে, তো আবার অন্যদিকে ফিরে আকাশে আঙুল তাক করে কিছু করতে দেখেছে। বিষয়টা কি এতটাই কাকতালীয়? আদিরা নিজের পায়ের গতি বাড়িয়ে দিল, গলির মুখে ঢুকে স্টুডেন্টদের বাড়ির গেটে ঢুকে যায়। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করে। সকালবেলা ঘুম থেকে উঠে মার্সাদ জানতে পারে আদিরা খুব ভোরে এখান থেকে চলে গেছে। ডাইনিং টেবিলে বসে নাস্তা করার সময় সাবিহা রিন্তি এ বিষয়ে কথা বলেই চলেছে। খাওয়ার মাঝে মার্সাদ তাতে বিরক্ত হয়ে বলে ওঠে, চুপচাপ খেতে পারো না? যে চলে গেছে তাকে নিয়ে এত কথা বলার কি আছে? রিন্তি ও সাবিহা চুপ হয়ে যায়। মাহি ইশারায় ওদের শান্ত হতে বলে। তারপর মাহি পরিস্থিতি ঠিক করতে তার ভাইকে বলে, দা ভাই, তোমার ডান হাতের ব্যথা কমেছে? মার্সাদ নিজের ডান হাতে দেখিয়ে মাহিকে বলে। না, না হলে খাচ্ছি কিভাবে? মাহি দমে গেল, তারপর ফের বলে, না মানে আমি ভাবলাম হাতে ব্যথা পেয়েছিলে, একদিনই ঠিক হয়ে গেল। চুপচাপ খা, তারপর ভার্সিটিতে যা। মাহি কিছুটা রেগে গেল, তারপর বলল, তোর জন্য আমি আর চিন্তা করব না। দেখিস, ভালো কথা জিজ্ঞাসা করলেও খিটখিট করে। তোর বউ যে তোকে কিভাবে সহ্য করবে আমি এটাই তো ভেবে পাই না। মাহির রাগ দেখে মার্সাদের হাসি পাচ্ছে, কিন্তু সে হাসলো না। খাবারের শেষ অংশটুকু মুখে পড়ে নেয়। তারপর খাওয়া শেষ করে পানি খেয়ে টেবিল ছেড়ে উঠতে উঠতে বলে, সেটা তোর চিন্তা করতে হবে না, আমারটা আমি বুঝে নিব। তুই নিজের চরকায় তেল দে। তারপর মার্সাদ বেরিয়ে যায়। মাহি চোখ ছোট ছোট করে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। তারপর রিন্তি ও সাবিহাকে বলে, দেখলি কেমন মেজাজ তার? এইসব ওই আহনাফের সাথে চলার ফল। আমার দা ভাই রাগী আমি জানি, কিন্তু সে আমাকে রাগাতো না। আহনাফের সাথে চলতে চলতে এখন সে আমাকেও রাগায়। উফ! সাবিহা ও রিন্তি মাহির রাগ দেখে হেসে ফেলে। রিন্তি বলে, তুই রাগিস বলি রাগায়। তাছাড়া আহনাফ ভাইয়া শুধু তোকে একটু রাগায়, এমনিতেই সে তোর ভাইয়ের রাগ কমানোর দায়িত্বই পালন করে। তুই অযথা ভুল বুঝিস। এই চুপ! ওই লোকের হয়ে সাফাই গাইবি না। চুপচাপ খা, তারপর ভার্সিটিতে যা। যেমন ভাই তেমন তার বোন। সাবিহা এটা বলতেই মাহি চোখ কটমট করে তাকায়। তারপর সাবিহা ভয় পাওয়ার ভান করে তাড়াতাড়ি খেতে থাকে। কিছুক্ষণ পর আদিরা লাইব্রেরিতে বসে নিরিবিলি পড়ছে। বাহিরে মেঘের গুড়গুড় ডাক ও মুষলধারা বৃষ্টি, একটা মুগ্ধ করা পরিবেশ। লাইব্রেরি প্রায় ফাঁকা বললেই চলে। কয়েকজন আছে যারা কেউ টেবিলে মাথা থেকে ঘুমাচ্ছে, তো কেউ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। রিন্তি ও সাবিহা আজ বৃষ্টির কারণে আলসেমি করে ভার্সিটিতে আসেনি, আর মাহি এসে আহনাফের সাথে চলে গিয়েছে। তাই আদিরা লাইব্রেরিতে চলে এসেছে। আজকে মানুষজনও কম ভার্সিটিতে। আদিরা সকালে টিউশনে চলে গিয়েছিল, তারপর ভার্সিটিতে চলে এসেছে। হঠাৎ কেউ একজন এসে আদিরার হাত থেকে বইটা হুট করে নিয়ে নিল। তৎক্ষণাৎ আদিরা চমকে উঠল। চমকে উঠে পেছনে তাকাতে দেখে মার্সাদ এক হাত পকেটে গুজে আরেক হাতে বইটা নিয়ে দেখছে। চেহারাতে কাঠিন্য ফুটে আছে তার। আদিরা তা দেখে ভয় তো পেলই, সেই সাথে এটা বুঝতে পারছে না যে সে কি আবার কি করেছে। সে তো কয়েকদিন যাবৎ মার্সাদের গণ্ডির ভেতরেও যায়নি। তাহলে নিজের মনের প্রশ্ন এতটাই হয়েছিল যে মার্সাদ যে তার পাশের চেয়ারে বসে তার দিকে নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে, সেটাও সে বুঝতে পারেনি। অতঃপর মার্সাদ আদিরা চোখের সামনে তুড়ি বাজালে আদিরা সতর্ক হয়। মার্সাদ আর কালক্ষেপণ না করে নিজের মনের প্রশ্ন, যার জন্য এখানে আসা, সেটা করেই বসে। ওই ছেলেটা কে? প্রশ্ন শুনে আদিরা খানিক বিভ্রান্তে হয়। সে জবাবের বদলে প্রশ্ন করে, কোন ছেলেটা ভাইয়া? মার্সাদ ভ্রু কুঞ্চন করে ফেলে, তারপর ফের শুধায়, যে ছেলেটা কয়েকদিন যাবত তোমার পিছু পিছু ভার্সিটি পর্যন্ত আসছে।
আদিরা এবার বুঝতে পারে, সে নড়ে চড়ে বসে মৃদু স্বরে বলে, আমি চিনি না ভাইয়া। তুমি যদি তাকে না চেনো তাহলে সে তোমার পিছু পিছু এতদিন যাবৎ আসছে কেন? আর তুমিও তাকে কিছু বলছো না কেন? মার্সাদের কণ্ঠে যেন রাগের আভাস। আদিরা এক পলক মার্সাদের চোখের দিকে চেয়ে আবার দৃষ্টি নিচু করে ফেলে, তারপর ভীতু স্বরে বলে, আমি জানি না উনি আমার পিছু কেন আসছে। জানবে না কেন? একটা ছেলে তোমাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন ফলো করছে, আর তুমি জানো না সে তোমার পিছু পিছু কেন আসছে? এই বুদ্ধি নিয়ে তুমি চলাফেরা করো? কথাগুলো মার্সাদ ধমকে সুরে বলে যায়। আজকে লাইব্রেরি প্রায় ফাঁকা ও বাহিরের বৃষ্টির ছন্দে হয়তো সে কয়েকজন আছে তারা শুনতে পায়নি। আদিরা মাথা নিচু করে চুপ করে আছে, বলার মতো কিছু তো পাচ্ছে না। মার্সাদ আবার জিজ্ঞেস করে, চুপ করে আছো কেন বলো? আদিরা তোতলানো স্বরে বলে, ওই লোকটা তো আমাকে রাস্তাঘাটে কোনো রকম বিরক্ত করেনি, তাই আমি আগ বাড়িয়ে কিছু বলিনি। যদি আগ বাড়িয়ে কিছু বলতে যাই আর সে আমার কোনো ক্ষতি করতে চায়, এর জন্য কিছু বলিনি। মার্সাদ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে আদিরার মাথায় আলতো টোকা মেরে সতর্ক করে বলে, তুমি কি তোমাকে বিরক্ত করার অপেক্ষায় বসে থাকবে? তারপর তুমি কিছু বলবে? এত বোকা কেন তুমি? চেনো না জানো না একটা ছেলে তোমাকে ফলো করছে, কোনো ভালো উদ্দেশ্য তো ফলো করছে না নিশ্চয়ই। আদিরা না বোধক মাথা নাড়ায়। মার্সাদ তারপর আর কিছু না বলে উঠে চলে যায়। আদিরা সেদিকে তাকিয়ে বুকে হাত দিয়ে লম্বা শ্বাস নেয়, যেন এতক্ষণ যাবৎ সে দম আটকে রেখেছিল। খোলা মাঠের শেষ প্রান্তে বৃষ্টির মধ্যে ভীষণ আনন্দে ভিজছে মাহি। মাহি থেকে একটু দূরে গাছের নিচে ছাতা মাথায় দাঁড়ানো আহনাফ। আহনাফ মোবাইলের ক্যামেরায় মাহির বৃষ্টি স্নান হাস্যোজ্জ্বল কয়েকটা ছবি তুলে নিয়েছে। বৃষ্টির তেজ ক্রমাগত বাড়ছে। মাহি প্রায় 15-20 মিনিট যাবৎ ভিজছে। এবার আহনাফের মনে হলো মাহির ডাকা দরকার। মাহি চলে এসো, আর ভিজো না। না, মাত্রই তো বৃষ্টি ঠিকভাবে পড়ছে, আপনিও আসুন না। তুমি অনেকক্ষণ যাবৎ ভিজছো, চলে এসো এবার, পরে ঠান্ডা লেগে যাবে। লাগবে না, আপনার ঠান্ডা লাগবে বলেই তো আপনি ছাতার নিচে দাঁড়িয়ে আছেন। আমার ঠান্ডা লাগবে না, বাসায় গিয়ে 2টা H+ খেয়ে নিব, আর কিছু হবে না। আহনাফ মোবাইলের সময় দেখলো, তারা ঘুরতে বেরিয়েছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গিয়েছে। মার্সাদকে বলেছে একটু দরকারে যাচ্ছে, কিন্তু দরকারটা কি তাও বলেনি, আর মার্সাদও জানতে চায়নি। মার্সাদের মুখের অবস্থাও আজ তেমন ভালো ছিল না। আহনাফের মন বলছে তার এবার যেতে হবে, তাই আচমকা মাহির হাত ধরে টেনে হাঁটতে শুরু করে। মাহি তাতে খেপে গিয়ে আহনাফের হাতে আঘাত করতে করতে বলছে, আরে ছাড়ুন আমার হাত, আমি আরেকটু ভিজবো, ছাড়ুন। চুপচাপ চলো, তোমার ভাই যেন কি করছে। দা ভাই যা খুশি করুক, আপনি আমার হাত ছাড়ুন, আমি যাব না এখন। আহনাফ থামে, তারপর মাহিকে বলে, তুমি বুঝতে পারছো না মাহি, আমরা এসেছি 2 ঘন্টার মতো হয়েছে, কিন্তু তোমার ভাই একটা কলও করলো না আমাকে। কেন, দা ভাই কি সারাদিন আপনাকে চোখে হারায় নাকি? তোমার দাদা ভাই একটা ছেলেকে টার্গেট করে রেখেছে। আমাদের মুখে না বললেও ওই ছেলেটার দিকে যেভাবে তীক্ষ্ণ দৃষ্টি সে দিচ্ছিল, আমি জানি না কি হয়। মাহি সন্দিহান হয়ে শুধায়, ছেলেটাকে আর কি করেছে? ছেলেটার নাম তো আমি জানি না, তবে ছেলেটা আদিরাকে অনেকদিন যাবৎ ফলো করছে। মাহি ভাবনায় পড়ে গেল। আদিরাকে একটা ছেলে ফলো করছে, কিন্তু সে জানে না, অথচ তার ভাই জানে। এই চিন্তা করতে করতে সে আহনাফ রিক্সা ডাকলে রিক্সাতে উঠে পড়ে। বৃষ্টির মধ্যে ভার্সিটির মেইন গেটের কাছে বিশাল জটলা লেগেছে। ভার্সিটির ভিপি পদে দাঁড়ানো মার্শাদ ইশরাক এক ছেলেকে উদম কেলানি দিচ্ছে, আর মার্শাদের বন্ধু মৃদুল ও রিহান মার্শাদকে থামাতে গিয়ে নিজেরা কয়েকটা খেয়ে মাটিতে পড়ে গেছে, তারপর আবার উঠে ধরতে যাচ্ছে। রবিন ভয় একটু দূরে দাঁড়িয়ে বারবার আহনাফের নাম্বারে কল লাগাচ্ছে। এদিকে আহনাফ রিক্সা থাকার কারণে পকেট থেকে ফোন বের করতে কিছুটা দেরি হয়। ফোন বের করে দেখে রবিন তাকে 4-5 বার কল করেছে। আহনাফ তা দেখে চিন্তায় পড়ে গেল। অতঃপর সময় নষ্ট না করে দ্রুত রবিনকে কল করে। রবিন কল রিসিভ করেই বলা শুরু করে, জলদি মেইন গেটের কাছে আয়, এখানে মার্শাদ মারামারি শুরু করে দিয়েছে। আহনাফ আটকে উঠে, সে প্রশ্ন ছুড়ে, মারামারি শুরু করে দিয়েছে মানে? কার সাথে? সাগরের সাথে? আরে না, সাগর না, জানি না কার সাথে। একটা ছেলেকে হঠাৎই মারতে শুরু করেছে। মৃদুল রিহান থামাতে গিয়ে মায়ের খেয়ে এসেছে। দোস্ত তুই তাড়াতাড়ি আয়।
তুই ছাড়া মারসাদকে কেউ থামাতে পারবে না। আমার ভয় করছে পুলিশ কেস না হয়ে যায়। প্লিজ তাড়াতাড়ি আয়। আহনাফ দ্রুত বলে। আমি আসছি। তারপর আহনাফ ফোন কেটে রিক্সাওয়ালা মামাকে বলে, মামা মেন গেটের দিকে তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি। আহনাফকে হঠাৎ এত বিচলিত দেখে মাহি সন্দেহান হয়ে শুধায়, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কি হয়েছে সেটা সেখানে গেলে বুঝতে পারবা। তোমার ভাই কি আমাকে একটু শান্তি দেয়? 2 ঘন্টা হয়নি আর সে মামা তাড়াতাড়ি চলেন না। আহনাফের অস্থির অবস্থা। রিক্সাওয়ালা মামা জবাবে বলে, মামা এটা রিক্সা, এটা প্লেন না যে আমরা ওইটা চলে যাব। আহনাফ সময় গুনছে আর মাহি এদিকে চিন্তিত, তার ভাই আবার কি করে বসেছে। মারসাদের মারামারি ঘটনার কথা পুরো ভার্সিটিতে ছড়িয়ে পড়েছে। আদিরা ব্যাগ গুছিয়ে লাইব্রেরি থেকে বেরোনোর সময় 2টা মেয়েকেই বলতে শুনেছে, মারসাদ ভাইয়া কি করেছে জানিস? মেইন গেটের কাছে একটা ছেলেকে ইচ্ছে মতো মারছে, তার বন্ধুরাও তাকে আটকে রাখতে পারছে না। কিন্তু কেন মারছে? হঠাৎ করে কাউকে অযথা মারবে কেন? কি জানি, আমার তো ভয় হচ্ছে পুলিশ না এসে পড়ে। দুজনকে বলতে শুনলাম যে পুলিশ খেয়েছে হতে পারে, যেভাবে মারছে। চল তো দেখে আসি। এই বৃষ্টির মধ্যে ভার্সিটিতে এইসব ঝামেলা কি ভালো লাগে বল? মেয়ে দুটো চলে যায়। আদিরা কথাগুলো শুনে কেমন ঘাবড়ে যায়, তার ভয় হচ্ছে মারসাদ আবার ওই ছেলেকে মারছে না তো। কিছুক্ষণ আগেই তো মারসাদ তার কাছে এসে ওই ছেলেটার সম্পর্কে জানতে চাইলো, তারপর রেগে বেরিয়ে গেল। যদি সত্যি সত্যি মারসাদের ছেলেটাকে মারে তাহলে? ভীষণ ভয় পেয়ে গেল আদিরা। তাড়াতাড়ি করে ছুট লাগালো সেদিকে। মারামারির এক পক্ষে বললে ভুল হবে, 2 পক্ষেই চলছে। শুরুটা মারসাদ করেছে, তবে ওই ছেলেটার অবস্থা বেহাল। ছেলেটাকে রাস্তায় ফেলে তাকে ইচ্ছে মতো মারতে মারতে মারসাদ বলছে, আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবি বল? কথা বলিস না কেন এখন? অচেনা মেয়েদের ফলো করবি? আর ছেলেটা হাত যোগ করে ইশারায় মাথা নাড়ছে, কিন্তু মারসাদ তাতে সন্তুষ্ট হতে পারছে না। এরই মধ্যে আহনাফ এসে বৃষ্টির মধ্যে রিক্সা থেকে নেমে দৌড়ে মারসাদকে জাপতে ধরে আটকায়। মৃদুল ও রিহান ছেলেটাকে উঠায়। ছেলেটা উঠে বসে ওদেরকে ঝাড়া দিয়ে ফেলে, অকথ্য গালাগাল ও হুমকি দিয়ে কোনো মতে পালিয়ে যায়। মারসাদ আবারও তেড়ে যাচ্ছিল, কিন্তু আহনাফ টেনে ধরে রাখে। আদিরা মানুষের ভিড়ের মাঝে লুকিয়ে ওই অবস্থা দেখে ভয় কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। তারপর কিছুটা দূরে মাহিকে দেখে মাহির কাছে ছুটে যায়। মাহি আদিরাকে দেখে বিচলিত হয়ে উঠে বলে, কি যে হচ্ছে আদু? আমি কিছুই তো বুঝতে পারছি না। দা ভাই কেন ছেলেটাকে এইভাবে মারলো? এখনো যেভাবে রেখে আছে, জিজ্ঞাসা করলে কিছু বলবে না। তুই এখানে ছিলি, শুনেছিস কিছু? জানিস কিছু? আদিরা উত্তরে কি বলবে ভাবছে, তখন পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, আরে মাহি, এটা একটা মেয়ে ঘটিত বিষয়। তোমার দাদাভাই একটা মেয়ের জন্য ওই ছেলেটার গায়ে হাত তুলেছে। ছেলেটা কি যে বাজে ব্যবস্থা করেছে। ছেলেটা নাকি একটা মেয়েকে ডিস্টার্ব করতো, তাই এখন যদি ছেলেটা গিয়ে পুলিশ কমপ্লেন করে তাহলে কি ওই মেয়েটা আসবে তোমার দাদাভাইকে বাঁচাতে? মাহি শুনেই চিন্তায় পড়ে গেল। আদিরা ভাবলো মাহিকে বিষয়টা জানাবে, তাই বলল, মাহি আমার সাথে একটু একটু আয় না। তোর আবার কি হয়েছে? আয় না বলছি। তারপর আদিরা মাহিকে নিয়ে একটু দূরে গিয়ে লাইব্রেরির ঘটনা বলে। ওই ছেলেটা যে কিছুদিন যাবত আদিরাকে বিরক্ত করছে তাও বলে। সব শুনে মাহি মাথায় হাত দিয়ে বলে, এত বোকা কেন তুই? আহনাফ আমাকে একটু আগে বলেছিল তোকে একটা ছেলে কিছুদিন যাবত ফলো করছে, কিন্তু আমার ধারণার বাইরে ছিল যে দাভাই ওই ছেলেটাকে এভাবে মারলো। তার উপর তোকে একটা ছেলে বিরক্ত করছে, অথচ আমি জানি না হচ্ছেটা কি ভাই। আদিরা ভীতু স্বরে বলে, আমি জানি না, আমি তো কাউকে বলিনি। তোর ভাইয়া কিভাবে জেনেছে আমি সেসব জানি না। উনি আমাকে একটু আগে লাইব্রেরিতে ছেলেটার সম্পর্কে জিজ্ঞেস করেছিল, কিন্তু এখন যে উনি এসব ঘটিয়ে বসবে এটা আমি ঘুণাক্ষরেও ধারণা করিনি। যদি ধারণা করতাম তাহলে আমি ওনাকে আটকানোর চেষ্টা তো করতাম। এখন আর বলে কি হবে? আর তুই রাস্তাঘাটে চোখ কান খোলা রেখে চলবি, সাবধানে থাকবি। বিপদ তো বলে কয়ে আসে না। হয়তো ছেলেটা সুযোগের অপেক্ষা করছিল, সুযোগ পেলেই তোর সাথে খারাপ কিছু করতে পারতো। আদিরা বুঝতে পারে তাকে আরো সতর্ক করে থাকতে হবে। তার উপর আজকের ঘটনার পর না জানে কি হয়। আহনাফ রিহানরা মারসাদকে নিয়ে যাচ্ছে মাহি ও আদিরার সামনে দিয়ে। মাহি ও আদিরার হাত ধরে টেনে ওদের পিছু পিছু যাচ্ছে। মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পর মারসাদের ফার্স্ট এড করা হচ্ছে, আর মাহি ব্যাকুল হয়ে তার ভাইয়ের কোথায় কোথায় কেটেছে তা দেখতে ব্যস্ত। আর আদিরা ভয়ে চোরা চোখে মারসাদের দিকে তাকায়।
আদিরা মার্সাদের দিকে তাকাতেই দেখে মার্সাদ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছে, যেন চোখ দিয়ে সে আদিরাকে ভস্ম করে দেবে। শুকনো ঢোক গিলে আদিরা। ফার্স্ট এড করার পর সবাই মেডিকেল সেন্টার থেকে বের হচ্ছে, তখনই বাইরে পুলিশ দেখতে পায়। পুলিশ বলে, মিস্টার মার্শাদ ইসরা, আপনাকে ভার্সিটি ক্যাম্পাসে নাশকতা ছড়ানোর জন্য আমাদের সাথে যেতে হবে। আপনার নামে কমপ্লেন করা হয়েছে। পুলিশের কথা শুনে মার্সাদ ছাড়া বাকি সবাই চমকে ওঠে। আহনা বলে, স্যার আপনার কথা ভুল হচ্ছে। মার্শাদ শুধু শুধু ছেলেটাকে মারেনি, ছেলেটারও দোষ ছিল। ছেলেটা একটা মেয়েকে। সেই সব পুলিশ স্টেশনে গিয়ে শোনা যাবে। এখন মিস্টার মার্শাদ ইসরাককে আমাদের সাথে যেতে হবে, তারপর বোঝা যাবে কি হয়েছে বা হবে। আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। পুলিশের কথা শুনে মৃদুল ও রিহান কিছু বলতে নিলে মার্সাদ ইশারা ওদেরকে থামাতে বলে। তারপর পুলিশকে বলে, চলুন অফিসার। অতঃপর মার্সাদকে পুলিশ সাথে করে নিয়ে যায়। এদিকে মার্সাদকে যখন পুলিশ সাথে করে নিয়ে যাচ্ছে, তখন মাহি আদিরাকে ফিসফিস করে বলে, দেখা তো, আমার দাভাইকে এবার পুলিশ নিয়ে যাচ্ছে, তোকে এবার কিছু বলতেই হবে। আদিরা ঢোক গিলে বলে, বলবো তো, কিন্তু পুলিশ কি আমার কথা বিশ্বাস করবে? আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি এই জন্যই কাউকে কিছু বলতে চাইনি। প্রমাণ থাক বা না থাক, তুই এখন পুলিশকে বলবি ওই ছেলেটা তোকে বিরক্ত করতো, তার জন্য তুই দাভাইকে বলেছিস, তারপর দাভাই ছেলেটাকে শায়েস্তা করেছে। তারপর আদিরা পুলিশকে ডাক দেয়। স্যার, আমি কি কিছু বলতে চাই। পুলিশ অফিসার থামেন, তারপর বলেন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এখন আমাদেরকে আমাদের ডিউটি করতে দেন। তারপর পুলিশ মার্সাদকে নিয়ে চলে যায়। পুলিশ যাওয়ার পর আহনাফ এসে আদিরাকে বলে, ওই ছেলেটা তোমাকে ঠিক কবে থেকে ফলো করে তুমি বলতে পারো? আদিরা বলে, যেদিন আমরা মাহির সাথে রাতে থেকেছিলাম, তার পরের দিন যখন আমি সকাল সকাল চলে এসে স্টুডেন্টদের বাসায় পড়াতে যাচ্ছিলাম, তখন এই ছেলেটা আমাকে ফলো করা শুরু করে। এর আগে আমি ছেলেটাকে কখনো দেখিনি। ওকে, এটাই তুমি বলবে পুলিশকে? আদিরা হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তারপর ওরা পুলিশ স্টেশনে যায়। এদিকে সাগরের কানে যখন পুলিশের খবরটা আসে, তখন সাগর অট্টহাসিতে ফেটে পড়ে। সাগর বলে, পুলিশ তো মার্শেদকে নিয়ে গেছে, কিন্তু এখন ওই ছেলেটার খোঁজ পাইলেই হলো। ওই ছেলেই পারবে মার্শেদকে অহংকার শেষ করতে। এই স্বপ্ন খোঁজ নিয়ে পেরেছি। স্বপন বলে, দাঁড়াও ভাই, নিলয় ভাই তো গেছে, সাথে রাকিব মনিরও গেছে, কল কইরা দেখি। স্বপন কল করতে নেবে, তার আগে একটা কণ্ঠস্বর শোনা যায়। কল করতে হবে না স্বপন, আমরা চলে এসেছি, ওই ছেলেটাকেও নিয়ে এসেছি। সাগর নিলয়ের কণ্ঠ শুনে উঠে বসে। নিলয়, রাকিব এবং মনিরের সাথে আরেকটা ছেলে। ছেলেটার হাল দেখে বোঝা যাচ্ছে এটাই ওই ছেলে। সাগর ছেলেটাকে জিজ্ঞেস করে, নাম কি তোর? ছেলেটা জবাবে বলে, দেলোয়ার হোসেন। সাগর আবার জিজ্ঞেস করে, তোকে ওই মার্শাদ আসলে মারলো কেন? কি করেছিলি? আমি কিছু করি নাই, ওই হারামি আমারে খুদাই মারছে। দেলোয়ার ছেলেটা ফ্লোরের দিকে চঞ্চল দৃষ্টি রেখে কথাটা বলে। সাগর উঠে দেলোয়ারের কাছে আসে। তারপর হুট করে ছেলেটাকে সপাটে একটা চর মেরে বলে, আমাকে কি তোর বলদ মনে হয়? তুই বলবি আর আমি বিশ্বাস করে ফেললাম। তুই কিছু করিস নাই, তারপরও মার খাই চাস। মার্শাদ তোরে মারছে। মার্শাদ কাউরে শুধু শুধু মারে না। তোর এই বয়ান পুলিশের বিশ্বাস করলেও এই সাগর বিশ্বাস করে না। শোন, পুরো ক্যাম্পাস জানে মার্শাদের চির প্রতিনিধি এই সাগর। তারপরেও আমি জানি মার্শাদ কেমন। ওই রক্তটা কিন্তু অন্যায় সহ্য করে না, আর এই জন্যই ওরে আমার পছন্দ না। দেলোয়ার গালে হাত দিয়ে নিচের দিকে চেয়ে ফুসছে। সাগর এবার দেলোয়ারের দুই গালে এক হাত দিয়ে চেপে ধরে মুখটা উঁচু করে। তারপর বলে, সত্যি কথা বল, আর তুই আমাদের হয়ে কাজ কর, তাহলে দেখবি তোরও লাভ আমাদেরও লাভ। তুই যেটা করতে চাইছিলি সেটাও পাবি, আর মার্শাদের উপর প্রতিশোধও নিতে পারবি। দেলোয়ার সাগরের মুখ দিয়ে চেয়ে থাকে। সাগরকে দেখে দেলোয়ারের মনে হচ্ছে তার মতোই, তাই সে বলে, আমি কয়েকদিন ধরে একটা মায়ারে ফলো করতেছি, আমার ওরে ভাল লাগছে। মায়াটা এখানে পড়ে। সাগর দেলোয়ারকে ছেড়ে দিয়ে নাক ছিটকে বলে, মেয়ের খপ্পরে হলে সেটা ভার্সিটি পর্যন্ত কেন আনলি? রাস্তায় তো ছিল। তুই বল, কোন মেয়ে, নাম কি, কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ার? জানি না আমি কিছু। ওই মাইয়ারে ফলো করতাম, আর ওই মাইয়ারে আমি আমার এলাকায় সেই দিন প্রথমবার দেখছি। আর ওই মার সদরে তো প্রায় দেখি, আমার এলাকাতেই থাকে। ওরে বইনেও থাকে জানি। আমিও তো ওর বইনের দিকে নজর দিই নাই, তারপরও হারামি আমারে পিড়াইছে।
হয়তো মেয়েটা মার্শাদের কাছে কমপ্লেন করেছে। ক্যাম্পাসে কোনো কিছু হলে সবাই তো ওর কাছে যায়। আচ্ছা সেসব বাদ দে, এখন তুই আমার সাথে পুলিশের স্টেশন চল। দেলোয়ার কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে, না না, আমি পুলিশের কাছে যাব না। এবার নিলয় বলে ওঠে, কেন পুলিশের কাছে যাবি না কেন? যাবো না কইছি, যাবো না। রাকিব বলে, তুই কি চোর গুন্ডা? দেলোয়ার চুপ করে থাকে। সাগর কিছু একটা ভেবে বলে, শোন, কিছু হবে না, তুই গিয়ে অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করবি। আর তুই যদি সামান্য চোর গুন্ডা হোস তাতে সমস্যা নেই, আমরা আছি তো। তারপর ওরা দেলোয়ারকে রাজি করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে গিয়ে আদিরা পুলিশ অফিসারকে সবটা বলে। সব শুনে পুলিশ অফিসার বলে, দেখুন ম্যাম, আমি আপনার অভিযোগটা বুঝতে পারছি। রাস্তাঘাটে এখন অনেক লাফাঙ্গারা ঘুরে বেড়ায় যারা মেয়েদেরকে বিরক্ত করে, কিন্তু একটা ভার্সিটি ক্যাম্পাসে এভাবে মারামারি করাটা তো ঠিক না। এখন যাকে মারা হয়েছে সে যদি এসে মার্ডার কেস দেয়, তাহলে আপনি ইফটিজিংয়ের কেস দিলেও মার্ডার কেস তো। মৃদুল বলে, স্যার এখন আমরা কি করতে পারি? উকিল ধরে দেখুন কি করতে পারেন। আমরা আমাদের ডিউটি করছি, জামিনে তাকে বের করতে পারবেন, কিন্তু মার্ডার কেসের মামলা হলে কোর্ট পর্যন্ত যাবে। তখনই সাগর আর দেলোয়ারকে নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে। তারপর সাগর উচ্চ স্বরে বলে ওঠে, মার্ডার কেসই তো অফিসার। এই ছেলেটাকে ভার্সিটি ক্যাম্পাসের গেটের কাছে জনক্ষণ বেধড়া মারপিট করে বেহাল অবস্থা করাকে আর কি বলে? আপনি দেখুন ছেলেটার অবস্থা। ছেলেটাকে কি দোষ ছিল? সে তো কারো কোনো ক্ষতি করেনি। দেলোয়ারকে দেখে মার্সাদ জেলার ভেতরে রড খিচে ধরে। রবিন মার্সাদকে ইশারায় শান্ত হতে বলে। পুলিশ অফিসার সাগরকে উদ্দেশ্য করে বলে, আপনি কে? আমি যেই হই অফিসার, আমার পরিচয় কি? আমার ভার্সিটির ক্যাম্পাসের গেটে এই বাইরের ছেলেকে বেধড়াভাবে মারার ব্যাটসম্যান এভাবে মারবে, সেটা আমার জন্য লজ্জাকর। ছেলেটা এসে আমার কাছে বিচার চেয়েছে। এখন আমি তো আর পুলিশের ঊর্ধ্ব না, তাই আমি ছেলেটাকে নিয়ে পুলিশের কাছে এসেছি। আপনারা এর বিচার করবেন। মার্সাদের বন্ধু মহল সাগরের হঠাৎ এই পরিবর্তন দেখে হা হয়ে গিয়েছে। রিহান তো মৃদুলকে চিনতে গেলে নিশ্চিত হতে চাইছে, বদলে সে মৃদুলের একটা চাটাও খেয়েছে। পুলিশ অফিসার বলে, আপনি ভালো কাজ করেছেন। আপনার বন্ধুও যদি এই কাজটা করত, তাহলে হয়তো আজকে তিনি জেলের ভেতরে থাকতেন না। পুলিশের কথা শুনে সাগর মার্সাদের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসে। এদিকে সন্ধ্যার পর মার্সাদের বাবা আরশাদ খান ছেলের জন্য উকিল ঠিক করে জামিনের ব্যবস্থা করেন। তারপরে মার্সাদকে ছাড়া হয়। পুলিশ মার্সাদকে বলেন, দেখুন মিস্টার মার্শাদ, আপনি হয়তো একটা মেয়ের সম্মান বাঁচাতে মারামারি করেছেন, কিন্তু আপনার নামটা আইনের খাতায় উঠে গেছে। তাই বলবো এসবে আর জড়াবেন না। মিস আদিরাকে যেন দেলোয়ার আর বিরক্ত করতে না পারে সেটা আমরা দেখব। তাছাড়া দেলোয়ারের নামে 2-3টা চুরি, ছিনতাই এইসবের কেস আছে। সেও জামিনে ছাড়া পাওয়া, আবার জেলও খেটেছে। এবারেও যদি দেলোয়ারের বিরুদ্ধে সঠিক প্রুফ পেতাম তবে তাকে জেলে ভরতাম, কিন্তু এবার আমরা কোনো প্রুফ পাইনি। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? মার্সাদ সব শুনে চুপ করে রইল। কিছু ভাবছে সে। আহনাফ বিষয়টা লক্ষ্য করে পুলিশকে বলে, জি অফিসার, আমরা বুঝতে পারছি। ধন্যবাদ অফিসার। তারপর আহনাফ মার্সাদের হাত ধরে বাকিদের নিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। বাইরে আসতে মার্সাদ আহনাফের হাত ছেড়ে বলে, তোরা যা, আমি যেতে পারবো। মৃদুল বলে ওঠে, না বাবা না, তোকে একা ছাড়বো? পাগলা কুত্তাই কামড়াইছে নাকি? যা করছো তুমি, মাপ চাই। আপনারে আমরা আপনার বাসায় দিয়ে আসমু, আর মাহিরে বলে আসমু যেন তোর রুমের বাইরে তালা লাগাই। রিহানও তাল মেলায় সাথে। আমি আর মুদুল যদি তোকে হুট করে গেটের বাহিরে দিকে যেতে না দেখতাম, তাহলে তুই আরো আগেই ছেলেটাকে মেরে ফেলতি। আমরা দেখেও তোকে আটকাতে পারিনি। এত রাগ কেন তোর? রবিন কিছু একটা চিন্তা করে বলে ফেলে, তুই কি আদিরাকে পছন্দ করিস? কথাটা বলা মাত্রই মার্সাদ ধারালো দৃষ্টিতে তাকায় রবিনের দিকে। রবিন মৃদুলের পেছনে গিয়ে খানিক আড়ালে দাঁড়িয়ে কাছে মুচো করে বলে, না মানে এর আগেও তো কয়েকজন মেয়ে তোর কাছে এসেছে, কোনো ছেলে ইফটিজিং করেছে বলে বিচার দিয়েছিল। তুই তো তাদের বিচার করছিস। ছেলেগুলোকে তোর কাছে ডেকে এনে 2-3টা থাপ্পড় দিয়ে কান ধরে মাপ চাইছিস, কিন্তু এবারটা একটু বেশি হয়ে গেল বলে বললাম, আর কিছু না।
রবিনের পুরো কথা শুনে আহনাফ, রেহান, মৃদু তিনজনই মার্সাদের দিকে সন্দেহান দৃষ্টিতে চেয়ে আছে। মার্সাদ সবার এমন করে তাকানো দেখে ভ্রু কুঁচকে ফেলে, তারপর বলে, তোরা সবসময় 2 কদম বেশি বুঝিস আর ফালতু বকবক করিস, যা এখান থেকে। তারপর নিজে ওদের রেখে হনহনিয়ে বেরিয়ে যায়। মার্সাদ যাওয়ার পর রিহান বলে, ডাল মে কুছ তো বহুত বড়া কালা হে। আহনাফও বলে, আদিরা বলছিল আহনাফ নিজে লাইব্রেরিতে গিয়ে ওর কাছ থেকে জানতে গিয়েছিল। আদিরা বিচার দেয়নি, তার মানে? চার বন্ধু একযোগে হেসে ওঠে। এদিকে আদিরা জানালার ধারে নিজের পড়ার টেবিলে চেয়ারে বসে আছে। পড়ার টেবিলে চেয়ারে বসে থাকলেও সে কিন্তু পড়ছে না। সামনে বই খোলা, দক্ষিণে জানালা দিয়ে মৃদুমন্দ বাতাসে তার খোলা চুলগুলো আপন মনে উঠছে। আর এদিকে আনমোনা আদিরা গালে হাত দিয়ে আধেরিয়া অম্বরের নির্নিমেষ চেয়ে আছে। তার হৃদপটে বারবার আজকের ঘটনা ভেসে উঠছে। একবার মারামারি ঘটনা তো আরেকবার লাইব্রেরির ঘটনা, আবার মেডিকেল সেন্টারে মার্সাদের সেই তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। আদিরা কিছুতেই এগুলো থেকে নিজের মনকে বের করতে পারছে না। পড়াতেও মন সংযত করতে পারছে না। বুক ধরফর করছে তার, মন কেমন অস্থির লাগছে। মার্সাদের সেই ধারালো দৃষ্টি, লাইব্রেরিতে তার দিকে ঝুঁকে আসা, সব কেমন তার কাছে তালগোল পাকিয়ে যাচ্ছে। আকাশ দেখতে দেখতে গলা শুকিয়ে গেছে তার। তাড়াতাড়ি করে বোতল থেকে 3 ঢোক পানি খেয়ে জানালার দিকে তাকাতেই